বিভিন্ন মাদ্রাসার প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী শাসনামলের নিয়োগকৃত ব্যক্তিরা নানা ধরনের অচলাবস্থা সৃষ্টির পায়তারা করছে। মাদ্রাসাগুলোতে আওয়ামী লীগের নিয়োগকৃতদের পাশাপাশি এ ধরনের বিশৃঙ্খলা তৈরির আড়ালে সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল রয়ের কাছে স্পষ্ট করে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে মাদ্রাসা ছাত্র শিক্ষক বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে পারে। এসব মাদ্রাসার ছাত্র বা শিক্ষকদের অর্থের বিনিময়ে বিএনপি, জাতীয় পার্টি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজে যে লাগানো যাবে না তা স্পষ্ট অনুধাবন করেছে র। হাসিনা সরকারের পতনে রাজপথের আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের অকুতভয় ও অদম্য প্রতিরোধের বিষয়টি লক্ষ্য রেখে এখন বাংলাদেশের মাদ্রাসাগুলোকে টার্গেট করা হয়েছে। কারণ আগামী নির্বাচনে ফলাফল নির্ধারণে মাদ্রাসাগুলোকে নিউক্লিয়াস শক্তি হিসেবে দেখা হচ্ছে। এসব মাদ্রাসার মধ্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে ষড়যন্ত্রের হটস্পট বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক বিশ্ববিদ্যালয় হিসাবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দেশের অন্তত 1700 মাদ্রাসার ব্যবস্থাপনা দেখভাল করে। তাই প্রথম টার্গেট হিসাবে বেছে নেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়টিকে। মাদ্রাসা কেন্দ্রিক ব্যাপক নিয়োগ বাণিজ্যে আওয়ামী শাসনামলে নিয়োগকৃত ব্যক্তি, গোষ্ঠী স্বার্থে জড়িত সংগঠনের নেতা থেকে শুরু করে প্রশাসনের অভ্যন্তরে নাস্তিক্যবাদ বা বাম রাজনীতির ধারার কর্মকর্তা ছাড়াও বিএনপির দুজন শীর্ষ নেতা এবং একটি জাতীয় দৈনিকের সম্পাদকের মাধ্যমে গড়ে ওঠা চক্রই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। ওই দুজন রাজনৈতিক নেতার মধ্যে বিএনপি নেতা সালাউদ্দিন অপহরণের নাটক সাজিয়ে ভারতের শিলংয়ে বেশ কয়েক বছর গোয়েন্দা প্রশিক্ষণ লাভ করেন। আরেক শীর্ষ নেতা শ্রমিক আন্দোলনের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। তাদের নেতৃত্বে এই চক্রটি বিভিন্ন মাদ্রাসা সফর করে অনেকটা বিভেদ সৃষ্টিতে তৎপর হয়ে উঠেছে। অন্যদিকে উল্লিখিত জাতীয় দৈনিকটির প্রতিষ্ঠাতার নেতৃত্বে একসময় মাদ্রাসা আন্দোলন ও এ ধরনের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রসারের যে গৌরব ছিল তা এখন চক্রটির কারসাজিতে ম্লান হতে শুরু করেছে। মতাদর্শগত ক্ষেত্রে পল্টিবাজ হিসেবে সম্পাদকটির কুখ্যাতি রয়েছে। রয়ের নীল নকশা অনুযায়ী দেশের আলিয়া ও কওমি মাদ্রাসার মধ্যে বিভেদ তীব্র করা হচ্ছে কৌশলে। নির্বাচনকে সামনে রেখে আলিয়া ও কওমি মাদ্রাসার মধ্যে বিভেদ সৃষ্টির অন্যতম লক্ষ্য হচ্ছে যাতে এসব মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা তাদের ভোটাধিকার প্রয়োগে বিভক্ত হয়ে পড়েন। কারণ মাদ্রাসার শিক্ষকরা তাদের ছাত্রদের কাছে পরম শ্রদ্ধাভাজন এবং ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রার্থী বিবেচনার বিষয়ে ছাত্রদের ওপর শিক্ষকদের ব্যাপক প্রভাব থাকে। এছাড়া বিভিন্ন মাদ্রাসায় নগদ অনুদান, জমি বা অন্যান্য ব্যক্তিগত সুবিধার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে। এ কাজে সক্রিয় হয়ে উঠেছে অতীতে শেখ হাসিনাকে যারা কওমি জননী উপাধি দিয়েছিলেন সেই ঘরানার কেউ কেউ, অর্থাৎ হেফাজতে ইসলামের কিছু কিছু নেতা। অতীতে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের মধ্যে মতপার্থক্য বা উত্থান পতন ঘটতে দেখা গিয়েছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। এবারও একই সুযোগ কাজে লাগাচ্ছে বিদেশি সংস্থাটি। কোনোভাবেই একটি বৃহৎ রাজনৈতিক দলের বিপরীতে ইসলামী দলগুলো যাতে অভিন্ন নির্বাচনী জোট করে টিকে থাকতে না পারে সেজন্য রাজনৈতিক সংলাপে ব্যস্ত হয়ে পড়েছে ষড়যন্ত্রকারীরা। তারা জামায়াতে ইসলামীর দলের বিরুদ্ধে এমন বক্তব্য দিয়ে উস্কানি সৃষ্টির চেষ্টা করছেন যাতে নির্বাচনে ইসলামী জোটকে সহজেই ভাঙা যায়। রাজনৈতিক দলের শীর্ষ নেতা হয়ে দেশি ও বিদেশি মিডিয়ার কাছে অমুক রাজনৈতিক দল অতটি আসন চেয়েছিল, রাজি না হওয়ায় তারা নাখোশ হয়ে নির্বাচনের বিরুদ্ধে অচলাবস্থার পায়তারা করছে, এমন আকর্ষণীয় বক্তব্য দিয়ে যাচ্ছে কেউ কেউ। ইসলামী দলগুলোর কোনো শক্তিশালী মিডিয়া নেই। এর মধ্যে সংবাদ মাধ্যমে এ ধরনের রাজনৈতিক দলের বিরুদ্ধে দশকের পর দশক এতটাই বিভ্রান্তি ছড়িয়েছে যে ইসলামী দলের নেতার মধ্যেও মিডিয়া নিয়ে এক ধরনের অস্বচ্ছ ধারণা ও বৈরী মনোভাব কাজ করে। বিদেশি গোয়েন্দা সংস্থা এই সুযোগটি এবারও নির্বাচনের আগে কাজে লাগাচ্ছে। ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির কেন এত ভোট পেল সেই রহস্য খুঁজে পেতে মিডিয়াগুলো কৌশলে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা, শরিয়া আইন, ক্ষমতায় এলে কিভাবে দেশ পরিচালনা করা হবে এসব অহেতুক প্রশ্ন ছুড়ে কৌশলে ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ ছড়াচ্ছে। এদিক থেকে বিভিন্ন টেলিভিশন টক শো উর্বর ক্ষেত্র হিসেবে কাজ করছে। এতদিন হিজাব ও নিকাব নিয়ে মিডিয়ায় তার প্রচলিত ধারণা পাল্টে উল্টো রথে যাত্রা শুরু করেছে। প্রশ্ন তোলা হচ্ছে কেন পর্দা করেননি বা ইসলামের অনুশাসন মানেন না এমন প্রার্থীকে মাঝখানে বসিয়ে দুই পাশে শিবিরের নেতারা বসছেন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা হেফাজতে ইসলামের নেতাদের কাছে যাচ্ছেন, তারা সলা পরামর্শ করছেন। লক্ষ্য একটাই, নির্বাচনে তারা হেফাজতের সমর্থন চান। কিন্তু বাংলাদেশের মানুষ সাক্ষী আছে আপসীন নেত্রীর উদাত্ত আহ্বানের পরও শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের পাশে এসে দাঁড়াননি এই বৃহৎ দলের নেতাকর্মীরা। অনেক রাজনৈতিক বিশ্লেষক
বিশ্লেষক মনে করেন ওই বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে হেফাজতের নেতাকর্মীর পাশে দাঁড়ালে তাদের পাখির মতো গুলি করে মারা সম্ভব হতো না, বরং রাজনৈতিক পট পরিবর্তন বা ইতিহাসই পাল্টে যেত। প্রশ্ন উঠেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে বৃহৎ এই রাজনৈতিক দলের কাছে হেফাজতে ইসলাম এখন কি ফের স্বর্ণের হরিণ হয়ে দাঁড়িয়েছে? তাদের ধারণা, আগামী নির্বাচনের ফলাফলে একটি বিরাট পার্থক্য সৃষ্টি করতে পারে এই ধাবমান স্বর্ণের হরিণ। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, এমনি মনোভাবের লেবাস পরিবর্তন করেছে এবং তারা ছুটছেন হেফাজতের নেতাদের মন গলাতে। সম্প্রতি উদ্ভট অথচ মুখরোচক অভিযোগ তুলেছেন কয়েক দশকের আওয়ামী নেতা ও দল পরিবর্তনকারী ফজলুর রহমান। তার দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে আলিয়া মাদ্রাসার ছাত্রদের শিক্ষার সুযোগ করে দিয়ে শেখ হাসিনা সর্বনাশ করেছেন। বিশ্ববিদ্যালয়গুলো ভরে যাচ্ছে মাদ্রাসা ছাত্রদের দিয়ে, অথচ যোগ্যতা ও মেধা দিয়ে মাদ্রাসা ছাত্ররা যে শিক্ষার সুযোগ কাজে লাগিয়ে দেশের সৎ নাগরিক হিসেবে গড়ে উঠছেন, নৈতিকতার দিক থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেদিক থেকে দৃষ্টি সরাতেই এ ধরনের অপপ্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার ও সামগ্রিক মাদ্রাসা শিক্ষা সম্পর্কে মানুষের মনকে বেশিয়ে তুলে তাদের বিপরীত মতাদর্শের ভোটারদের নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির অপকৌশল হিসেবেই করা হচ্ছে। উল্লেখ্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়ম নিয়ে চলতি বছরের 15 জুলাই প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী পরিচয়ে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তি শিক্ষা উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দেন। কিন্তু কে এই আব্দুল হান্নান তা বের করতে পারলে আরবি বিশ্ববিদ্যালয়টির অনেক সমস্যারই সমাধান হয়ে যাওয়ার কথা। আদতে বিশ্ববিদ্যালয়টির ভেতরে নিয়োগ বাণিজ্য সহ নানা ধরনের অপকর্মের হোতা বা চক্রের পক্ষ থেকে কাজ করছেন কল্পিত আব্দুল হান্নান। তিনি যে অভিযোগপত্র জমা দিয়েছেন তাতে নিজের কোনো স্থায়ী বা অস্থায়ী ঠিকানা নেই। আর এই ভুতুরে অভিযোগের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রমকে এক জটিল পর্যায়ে ঠেলে দেওয়া হয়েছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নজিরবিহীন দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম স্থগিতকরণ, অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শীর্ষক 3 পৃষ্ঠার ওই চিঠিতে অভিযোগকারীর কোনো পূর্ণ পরিচয়, ঠিকানা বা মোবাইল নম্বর নেই। চিঠিতে ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, কামিল শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিউল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী সহ বেশ কয়েকজনের নাম জড়িয়ে একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা, ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ করা হয়েছে। তবে বেনামি ওই অভিযোগের উপর ভিত্তি করেই জরুরি ব্যবস্থা নিতে নির্দেশনা দেন শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব AKM তাজকিরুজ্জামান। সে অনুযায়ী অভিযোগটি আমলে নিয়ে 10 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সহকারী সচিব নাইমা খন্দকার স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় UGC চেয়ারম্যান বরাবর। এতে বলা হয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আনিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে তদন্তপূর্বক সুপারিশ সহ মতামত দেওয়ার জন্য নির্দেশক্রমে অথচ বেনামি বা নামবিহীন দরখাস্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার বিষয়ে পরিবর্তে নির্দেশ দেওয়া আছে যে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে হয়রানি করা বা প্রশাসনিক কাজে অহেতুক জটিলতা ও বিভ্রান্তি সৃষ্টি করা এ ধরনের দরখাস্তের প্রকৃত উদ্দেশ্য। এ ধরনের দরখাস্তের উপর ভিত্তি করে কোনো অনুসন্ধান বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এভাবে বাংলাদেশে যাতে কখনোই আলেম সমাজ ক্ষমতায় আসতে না পারে সেই পায়তারা করছে ভারত, আর এতে সহযোগিতার অভিযোগ হেফাজতের বিরুদ্ধে। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন, দেশ এবং মুসলিমদের এই ক্রান্তি লগ্নে হেফাজতের কি উচিত বিএনপির জোট ছেড়ে জামায়াতের জোটে যোগ হওয়া? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।